দ্য স্টোরি স্টেশন ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন গল্পে তোমাদের সকলকে স্বাগত। দ্য স্টোরি স্টেশনের আজকের গল্প আগাথা ক্রিস্টির লেখা ডিটেকটিভ এরকুল পোয়ারোর কাহিনী দ্য চকলেট বক্স। আগাথা ক্রিস্টির জন্ম 15 সেপ্টেম্বর 1890 সালে এবং মৃত্যু হয়েছে 12 জানুয়ারি 1976 সালে। তো শুরু হচ্ছে আজকের গল্প, ডিটেকটিভ এরকুল পোয়ারোর কাহিনী দ্য চকলেট বক্স। দুর্যোগের রাত্রি, বাইরের ঝোড়ো বাতাসের শনশন আওয়াজ যেন একটা অশুভ বার্তা বহন করছে। জানলার বৃষ্টির ফোঁটাগুলো ভয়ঙ্কর ভীতিবিহল আওয়াজ ঘরের ভেতরের পরিবেশটাকে যেন আরও বেশি থমথমে করে তুলেছিল। পোয়ারো ও আমি ফায়ার প্লেসের মুখোমুখি বসেছিলাম। খুশির মেজাজে আমাদের পা দুটো সামনের দিকে প্রসারিত। আমাদের দুজনের নামে ছোট্ট একটা টেবিল। আমার দিকে টেবিলের ওপর রাখা ছিল যত্ন করে তৈরি চিনি মেশানো গরম জলের গ্লাস, আর পোয়ারোর দিকে 1 কাপ পুরো ঘন চকলেট, যা আমি 100 পাউন্ড দিলেও পান করতাম না। চকলেটের কাপে চুমুক দিয়ে পরিতৃপ্তির সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। পৃথিবীটা কতই না সুন্দর। হ্যাঁ, এটা সাবেক পৃথিবী অবাক করে দেওয়ার মতোই সুন্দর বটে, আমি মানছি। এখানে আমি আছি, একটা কাজ নিই, ভালোই সে কাজ। আর তুমি তো এখানে বিখ্যাত। ওহো, মোটেই তা নয়। কিন্তু তুমি তাই, এবং যথার্থ। আমি যখন তোমার সাফল্যের দিনগুলোতে ফিরে যাই, সত্যি রীতিমতো আমি আনন্দ উপভোগ করি। ব্যর্থতা কাকে যে বলে, আমার বিশ্বাস তুমি একেবারেই জানো না। অসংখ্যবার বন্ধু, সব সময় সুযোগ আসে না, সব সময় সাফল্য তোমার দিকে আসতে পারে না। অনেক দেরিতে আমার ডাক পড়েছে, অনেক কেসে প্রায়শই এরকম হতে দেখা গেছে। একই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে গেছি, হয়তো দ্রুত সেই লক্ষ্যে পৌঁছে গেছি। দুবার ঠিক সাফল্যের মুখোমুখি দাঁড়িয়েই আমি অসুস্থ হয়ে পড়েছি, জানো বন্ধু। প্রত্যেককেই পতনের মধ্যে থেকে উঠে আসতে হয় উত্তরণের লক্ষ্যে। উত্থান ও পতন, এই নিয়েই আমাদের জীবন। সেটা অস্বীকার করলে চলবে কেন? আমি ঠিক সেরকম মনে করিনি, আমি বললাম। আমি বলতে চেয়েছি, তোমার নিজের ভুলের জন্য তুমি কি কখনো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছো? অর্থাৎ সেই কেসটা তোমার একেবারেই হাতছাড়া হয়ে গেছে। আমি উপলব্ধি করতে পারি। তুমি জিজ্ঞেস করেছ আমি নিজেকে কখনো সম্পূর্ণভাবে গর্ধবে পরিণত করেছি কিনা। যেমন তুমি এখানে বললে, হ্যাঁ বন্ধু, একবার আমি নিজেকে ভীষণ বোকা বানিয়েছিলাম। হঠাৎ সে তার চেয়ারের উপরে উঠে বসলো। সামনের দিকে ঝুঁকে পড়ে আগুনে একটা কাঠ ফেলে দিল সে। তারপর ফায়ার প্লেসের পেরেকে ঝোলানো ছোট্ট ডাস্টারে পরিষ্কারভাবে হাত মুছে ফিরে আবার সে তার কাহিনী শুরু করলো ঠিক এইভাবে। দেখো বন্ধু, আমি বেশ ভালো করেই জানি আমার সাফল্যের রেকর্ড তুমি দেখেছ। তোমার সংগ্রহের তালিকায় আরও একটা কাহিনী সংযোজন করে নিও, সে অসাফল্যের ব্যর্থতার কাহিনী। তারপর ফায়ার প্লেসের পেরেকে ঝোলানো ছোট্ট ডাস্টারে পরিষ্কারভাবে হাত মুছে ফিরে আবার সে তার কাহিনী শুরু করলো ঠিক এইভাবে। যে কাহিনী তোমাকে বলতে যাচ্ছি, বহু বছর আগে বেলজিয়ামে এই ঘটনাটা ঘটেছিল। ফ্রান্সে তখন চার্চ ও স্টেটের মধ্যে তুমুল সংগ্রাম চলছিল। নসিয়ে পল ডেরওয়ার্ল্ড ছিলেন একজন ফরাসি ডেপুটি। তার জন্য তখন একটা মন্ত্রিত্বের পদ অপেক্ষা করছিল। সে কথা আর গোপন ছিল না। তিনি ছিলেন ক্যাথলিক বিরোধীদের মধ্যে একজন, আর তিনি ক্ষমতায় এলে তখন এটা নিশ্চিত ছিল ভয়ঙ্কর ঘৃণা ও শত্রুতার মুখোমুখি হতে হবে তাকে। বহু ক্ষেত্রে তিনি ছিলেন এক অদ্ভুত ধরনের মানুষ। তিনি মদ্যপান কিংবা ধূমপান করতেন না। তা সত্ত্বেও অন্যভাবে এসবের বিরোধী ছিলেন না তিনি। হেস্টিংস, তুমি এর থেকে একটা উপলব্ধি করে নিতে পারো কি ধরনের মানুষ হতে পারেন তিনি। কয়েক বছর আগে ব্রাসেলসের এক যুবতীকে বিয়ে করেছিলেন তিনি। ভদ্রমহিলা তাকে বেশ কিছু অর্থের যোগান দিয়েছিলেন। নিঃসন্দেহে সেই টাকাটা তার জীবনে কাজে লেগেছিল, কারণ তার পরিবার বিত্তবান ছিল না। তবে তিনি পছন্দ করলে নিজেকে তিনি মসিয়ে লে বেরন বলে সম্বোধন করতে পারতেন। বিবাহ সূত্রে কোনো ফসল ফলেনি তার জীবনে। তিনি ছিলেন নিঃসন্তান। 2 বছর পরে তার স্ত্রী মারা যান। এর ফলাফল হলো তার আর্থিক অনটন, এক কথায় পতন। তার স্ত্রী তার জন্য যেসব সম্পত্তি রেখে যান তার মধ্যে একটা হলো ব্রাসেলসের অ্যাভিনিউ লুইসের ওপর একখানি বাড়ি। আর এই বাড়িতেই মৃত্যু হয় তার।
এর ফলে যে মন্ত্রিত্ব তিনি লাভ করতে যাচ্ছিলেন তা নিয়ে দীর্ঘদিনের সব জল্পনা কল্পনার অবসান হয়ে যায় তার আকস্মিক মৃত্যুতে। সমস্ত কাগজগুলোয় তার জীবন লেখা ছাপা হলো। হঠাৎ এক সন্ধ্যের নৈশভোজের পর তার মৃত্যুর কারণ হিসেবে দেখানো হলো হার্ট ফেল। সেই সময় তুমি তো জানো আমি ছিলাম বেলজিয়াম গোয়েন্দা বাহিনীর একজন সদস্য। তুমি তো জানো আমি ছিলাম জন্ম ক্যাথলিক, তাই তার মৃত্যু আমার কাছে সৌভাগ্য বলে মনে হয়েছিল। তার মৃত্যুর 3 দিন পরের কথা, তখন সবে আমার ছুটি শুরু হয়েছিল। ঠিক সেই সময় আমার অ্যাপার্টমেন্টে একজন আমার সাক্ষাৎ প্রার্থী হয়ে এলেন। তিনি একজন মহিলা, সারা অঙ্গে আবরণে ঢাকা, তবে প্রসঙ্গক্রমে বলে রাখি রীতিমতন যুবতী। স্বভাবতই সঙ্গে সঙ্গে আমি অনুমান করে নিলাম কে হতে পারেন তিনি। শান্ত মিষ্টি গলায় জিজ্ঞেস করলেন তিনি, আপনি মশিয়ে এরকুল পোয়ারো, আমি মাথা নত করলাম। ডিটেকটিভ সার্ভিসের? আমার ঠিক ঠিক উত্তরে সন্তুষ্ট হয়ে একটা চেয়ারে বসে তিনি এবার তার মুখের ওপর থেকে আবরণটা সরিয়ে দিলেন। চোখ ভর্তি জল থাকলেও তার মুখটা ভারী মিষ্টি, যেন সুন্দর একটা ফোঁটা পদ্মের ওপর ফোঁটা ফোঁটা জলের বিন্দু কাঁপছিল থরথর করে। তার যন্ত্রণা কাতর মুখ দেখে মনে হলো তিনি যেন এক ভয়ঙ্কর চিন্তার মধ্যে রয়েছেন। তিনি তার চোখের জল মুছে বললেন, মশিয়ে আমি জেনেছি আপনি এখন ছুটিতে রয়েছেন, অতএব আপনি অনায়াসে একটি কেস হাতে নিতে পারেন। এ ব্যাপারে পুলিশকে জানানো ইচ্ছে আমার একেবারে নেই, বুঝলেন? আমি ঘন ঘন মাথা নাড়ালাম। দেখুন মাদাম মোয়াজেল, আপনার এই অনুরোধ আমার পক্ষে রাখা অসম্ভব। যদিও আমি এখন ছুটিতে আছি, কিন্তু এখনো আমি পুলিশেরই একজন। সামনের দিকে ঝুঁকে পড়ে তিনি তখন বললেন, দেখুন মশিয়ে, আপনাকে আমার অনুরোধ, আপনার তদন্তের ফলাফল স্বচ্ছন্দে আপনি পুলিশকে রিপোর্ট করতে পারেন। আমি বিশ্বাস করি যা সত্য তা সত্যই। আমরা আইনের বিচার চাই। কথাটার একটা ভিন্ন অর্থ আছে যা অস্বীকার করা যায় না বলে আমার মনে হলো। তাই আর কথা না বাড়িয়ে তার কাজে নিজেকে নিয়োগ করার জন্য আমি রাজি হয়ে গেলাম। অতঃপর একটা ফিকে রঙের আভা ফুটে উঠতে দেখা গেল তার চিবুকে। ধন্যবাদ মশিয়ে। মশিয়ে, পল ডেরওয়াল্ডের মৃত্যুর ব্যাপার বলেই আমি আপনাকে তদন্ত করতে অনুরোধ করছি। কোনো মন্তব্য? দেখুন মশিয়ে, আমি বেশি কিছু বলতে চাই না, তেমন বেশি কিছু নয়। এ আমার নারীর সহজাত ধারণা। কিন্তু আমি বুঝে গেছি, হ্যাঁ আমি বুঝে গেছি, আমি আপনাকে বলছি মশিয়ে, ডেরওয়াল্ডের মৃত্যু স্বাভাবিক নয়। কিন্তু চিকিৎসকরা নিশ্চয়ই। চিকিৎসকরা ভুলও তো করতে পারে। তিনি এমনই শক্ত সামর্থ্য, এমনই সুস্থ সবল মানুষ ছিলেন। মশিয়ে পোয়ারো, আমি আপনাকে মিনতি করছি, আপনি আমাকে এই ব্যাপারে দয়া করে সাহায্য করুন। বেচারি প্রায় হাঁটু মুড়ে আমার সামনে বসে পড়ার মতো তার অবস্থা তখন। আমার সাধ্যমতো আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। মাদাম মোয়াজেল, আমি আপনাকে সাহায্য করব। আমি বেশ বুঝতে পারছি আপনার ভীতির কারণটা অপ্রকাশিত, তবে আমরা দেখব কি করতে পারি। প্রথমেই আমি আপনাকে অনুরোধ করব বাড়ির বাসিন্দাদের সম্পর্কে কিছু বলুন। আমরা সবাই ঘরের লোক। অবশ্যই তাদের মধ্যে জিনেট ফেলিক্স আর রাধুনি ভেনিস অনেক বছর ধরে আছে। তারা অন্যরা শুধুই গ্রাম্য মেয়ে সব। এখানে ছিল ফ্লাস্কুইস, তবে সে খুবই বৃদ্ধ পরিচারক। তারপর মশিয়ে ডেরওয়াল্ডের মা তার সঙ্গেই থাকতেন। আর আমি, ভালো কথা, আমার পরিচয় দিই আপনাকে। আমার নাম ভার্জিনি মেসনার্ড। এই হতভাগ্য আমি মসিয়ে ডেরওয়াল্ডের মাস্তুতো বোন। মসিয়ে পলের স্ত্রী আর আমি 3 বছরের বেশি তাদের পরিবারের সদস্য ছিলাম। এই হলো মসিয়ে পলের পরিবারের বিবরণ। এছাড়া তার বাড়িতে 2 জন অতিথি ছিল। তারা কারা? ফ্রান্সে মসিয়ে ডেরওয়াল্ডের একজন প্রতিবেশী মসিয়ে দি সেন্ট অ্যালার্ড, উনি ছাড়া তার এক ইংরাজি বন্ধু মিস্টার জন উইলসনও ছিলেন। ওরা কি এখনো আপনার সঙ্গে আছেন? হ্যাঁ, মিস্টার উইলসন এখনো আছেন, কিন্তু মসিয়ে অ্যালার্ড গতকাল চলে গেছেন। মাদাম মোয়াজেল মেসনার্ড, আপনার পরিকল্পনা কি বলুন? 8 ঘন্টার মধ্যে আপনি যদি বাড়িতে যান, আপনার সামনে আরো কিছু তথ্য আমি আপনাকে দিতে পারি।
আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত এই বলে আমি সেখানে আপনার পরিচয় দেব। আমি বলবো আপনি প্যারিস থেকে আসছেন, বুঝে সেন্ট অ্যালার্টের কাছ থেকে একটা পরিচয় কার্ড এনেছেন। মাদাম ভেরওয়াল্ডের অত্যন্ত ক্ষীণ স্বাস্থ্যের মহিলা। এই ব্যাপারে এর থেকে বেশি বিস্তারিত জানার আগ্রহ তিনি প্রকাশ করবেন না। মাদাম ওয়াজেলের বুদ্ধিদীপ্ত অজুহাতে খুব সহজেই তাদের বাড়িতে আমি স্থান পেয়ে গেলাম। মৃত ডেপুটির মার সঙ্গে একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার সেরে নেওয়ার পর সেই বাড়িতে স্বাধীনভাবে ঘোরাফেরা করার মতো একটা পরিবেশ গড়ে তুললাম অচিরেই। মাদাম ডেলওয়ার্ল্ডের স্বাস্থ্য খুব খারাপ হলেও তার চেহারার মধ্যে একটা সৌন্দর্য এবং আভিজাত্যের ছাপ স্পষ্ট ছিল। বন্ধু, আমি এখন অবাক হয়ে কি ভাবছি জানো? আমার কাজটা যে কত কঠিন ছিল সেটা তুমি সম্ভবত আন্দাজ করতে পারবে কিনা। এ সেই লোক 3 দিন আগে যিনি এই বাড়িতে মারা গেছেন। যদি সেখানে না অন্যায় খেলা হয়ে থাকে কিংবা আপাতত দৃষ্টিতে খুনের কোনো ক্লু পাওয়া না গিয়ে থাকে, তাহলে কেবল একটা সম্ভাবনাই গ্রহণ করা যেতে পারে, গোপনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তাছাড়া মৃতদেহ দেখার সুযোগ আমার ছিল না, আর সেটা পরীক্ষা করে দেখারও সম্ভাবনা ছিল না। আবার মৃতদেহ পরীক্ষা করাই যখন যাবে না, তখন কি করি বা বিশ্লেষণ করব তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা? কোনো ক্লু নেই। সে মিথ্যেই হোক কিংবা অন্য কিছু হোক, থাকলে অন্তত বিশ্লেষণ করা যেত এই ব্যাপারে। লোকটাকে কি সত্যিই বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল, নাকি তার মৃত্যু স্বাভাবিক? আমি এরকুল পোয়ারো, আমাকে সাহায্য করার মতো কোনো সূত্রই রাখা হয়নি আমার জন্য। তাই এখন আমাকেই সিদ্ধান্ত নিতে হবে তার মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক। ঘরোয়া ব্যাপারে প্রথমে আমি খোঁজ দিলাম বাড়ির লোকজনদের কাছে এবং তাদের নিয়েই সন্ধেটা কাটিয়ে দিলাম আলাপ আলোচনায়। নৈশভোজের খাবারের ওপর বিশেষভাবে নজর দিলাম, সেই সঙ্গে পরিবেশনের পদ্ধতির ওপরেও। মসিয়ে ডেলওয়ার্ল্ড নিজেই ঢাকনাওয়ালা পাত্র থেকে স্যুপ পরিবেশন করছিলেন, তারপর কাটলেট এবং চিকেন, সবশেষে ফল। এসবই টেবিলের ওপর রাখা ছিল, তা থেকে পরিবেশন করা হয়। সবই মসিয়ে ডেলওয়ার্ল্ড নিজেই করেছিলেন সেদিন। একটা বড় পাত্রে কফি এনে টেবিলের ওপর রাখা হয়েছিল। সেই পাত্র থেকে পরিবেশিত কফি খেয়ে কেবলমাত্র একজনের মৃত্যু হওয়া একেবারেই অসম্ভব। আমার প্রশ্ন, যদি সেই কফিতে সত্যি সত্যি বিষ মেশানো থাকতো, তাহলে সবার মৃত্যু হলো না কেন? নৈশভোজের পর মাদাম ডেলওয়ার্ল্ড তার নিজের অ্যাপার্টমেন্টে চলে যান। স্টাডি রুমে গিয়ে বসে কিছুক্ষণ সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন তারা। সেই সময় আগাম কোনো জানা না দিয়েই হঠাৎ নিজের উপর পড়ে যান। মসিয়ে ডেলওয়ার্ল্ড সেন্ট অ্যালার্ট ঘর থেকে বেরিয়ে এসে ফ্র্যাঙ্গুইসকে ডাক্তার ডাকতে বলেন। তিনি আরও বলেন, নিঃসন্দেহে এটা একটা সন্ন্যাস রোগ, কিন্তু ডাক্তার আসার পর দেখা গেল তার করার কিছুই নেই, রোগী মারা গেছেন। মিস্টার জন উইলসনের কাছে আমাকে নিয়ে আসে মাদাম ওয়াজেল ভার্জিনি। জন বুল ইংলিশম্যান বলেই পরিচিত। সে মাঝবয়সী, লম্বাটে, হৃষ্টপুষ্ট, বিশাল দেহী। ইংরেজিতে কথা বললেও ফরাসির টান ছিল। ডেরগুলাটের মুখটা হঠাৎ কেমন লাল হয়ে ওঠে, সঙ্গে সঙ্গে পড়ে যায় সে। সেখানে আর কোনো কিছুর হদিশ পাওয়া গেল না। এরপর স্টাডি রুমে সেই দুর্ঘটনাস্থলটা দেখতে গেলাম। আমার অনুরোধ মতো সেখানে আমাকে কিছুক্ষণ একা থাকতে দেওয়া হলো। তখনও পর্যন্ত মাদাম ওয়াজেল মেসনাডের মতবাদ সমর্থন করার মতো কিছু পাওয়া গেল না। তবে আমার বিশ্বাস এটা তার একটা প্রতারণা বই কিছু নয়। প্রসঙ্গক্রমে হয়তো মৃত ব্যক্তির জন্য একটা রোম্যান্টিক প্যাশন উপভোগ করে থাকবেন তিনি, কিন্তু এ ব্যাপারে তেমন করে দৃষ্টিপাত করার মতো কিছু তিনি পাননি। তবু তা সত্ত্বেও স্টাডি রুমে সতর্কতার সঙ্গে অনুসন্ধানের কাজ চালালাম। মৃত ব্যক্তির চেয়ারে ইঞ্জেকশন দেওয়ার ছুঁচ এমনভাবে রাখা ছিল যাতে তার দেহে সেটা ফুটলেই একটা মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। মনে হয় এটাই সম্ভব। মুহূর্তে সেই ছুঁচটা যদি তার দেহে ঢুকেই থাকে, সম্ভবত সেটা কারোর চোখে পড়েনি, তবে নির্দিষ্ট করে সেরকম কোনো সমর্থন আমি পাই। যাই হোক, পরীক্ষা করার জন্য আমি নিজেই সেই চেয়ারে বসলাম, কিন্তু এবারেও আমাকে হতাশ হতে হলো।
সেই সম্ভাবনাটা আমি বাতিল করে দিলাম। চিৎকার করে বললাম, কোথাও কোনো ক্লু নেই, সবকিছুই স্বাভাবিক। আবার সঙ্গে সঙ্গে আমার দৃষ্টি পড়ল একটা বড় চকলেট বাক্সের ওপর। কাছেই একটা টেবিলের ওপর ছিল সেটা। আমার বুকটা ধক করে উঠল। হয়তো এটা মসিয়ে ডেরওয়ার্ল্ডের মৃত্যুর ক্লু হতে পারে, নাও হতে পারে। তবে এখানে এমন একটা কিছু পাওয়া গেল যা স্বাভাবিক নয়। ঢাকনা খুললাম, চকলেট ভর্তি বাক্স। একটা চকলেটও খরচ হয়নি কিংবা উধাও হয়নি। কিন্তু একটা অদ্ভুত জিনিস আমার দৃষ্টি এড়ালো না। দেখো হেস্টিংস, চকলেটের বাক্সটা ফ্যাকাশে লাল হলেও ঢাকনাটা নীল রঙের। ফ্যাকাশে লাল রঙের বাক্সের ওপর অনুরূপ রঙের ঢাকনাই প্রায়ই দেখা যায়, কিন্তু তাই বলে বাক্সটা এক রঙের আর ঢাকনাটা অন্য রঙের না, এমনটি কখনোই হতে পারে না, আমার স্থির বিশ্বাস। তখনও আমি জানতাম না সেটা ছোট্ট একটা ঘটনা, কিন্তু পরবর্তীকালে আমার খুব কাজে লাগতে পারে। তবু ব্যাপারটা একটু অস্বাভাবিক বলে মনে করে ঠিক করে ফেললাম তদন্ত করতে। ফ্লাইং পুলিশের উদ্দেশ্যে ঘন্টা বাজালাম। সে আসতে তাকে জিজ্ঞেস করলাম তার মনিব মিষ্টির ভক্ত ছিলেন কিনা। তার ঠোঁটে একটা ক্ষীণ বিষণ্ণতার হাসি ফুটে উঠতে দেখা গেল। হ্যাঁ, ছিলেন বই কি। দারুণ ভক্ত ছিলেন মসিয়ে। তার বাড়িতে সবসময় একটা না একটা চকলেটের বাক্স মজুদ থাকত। দেখুন, তিনি কখনো মদ খেতেন না। তবু এই চকলেটের বাক্স স্পর্শ করা হয়নি। তাকে দেখানোর জন্য ঢাকনাটা আমি খুললাম। ক্ষমা করবেন মসিয়ে, এই যে বাক্সটা দেখছেন, এটা ওনার মৃত্যুর দিনে কিনে আনা হয়। অপর বাক্সটা প্রায় ফুরিয়ে এসেছিল। তাহলে অন্য বাক্সটা তার মৃত্যুর দিন শেষ হয়ে যায়, শান্ত স্বরে বললাম। হ্যাঁ মসিয়ে, পরের দিন সকালে সেটা খালি অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। পরে সেটা নষ্ট করে ফেলি। মসিয়ে ডেরওয়ার্ল্ড দিনে রাতে জাগা অবস্থায় সবসময় তিনি চকলেট খেতেন, তাই না? সাধারণত রোজকার অভ্যাস মতো নৈশভোজের পর খেতেন। আমি যেন একটা ক্ষীণ আশার আলো দেখতে পাচ্ছি, আশার আলো বর্তিকা। তুমি একটু বিচক্ষণতা দেখাতে পারো? যদি প্রয়োজন হয় মসিয়ে। আমি যে একজন পুলিশের লোক, জানো তুমি। আমি তাকে আরো বলি, সেই অপর বাক্সটা আমায় খুঁজে এনে দিতে পারো? ঘর থেকে বেরিয়ে যায় সে। কয়েক মিনিট পরেই সে আবার ফিরে আসে হাতে একটা ময়লা লাগা বাক্স নিয়ে। সেটা সেই আগের বাক্সটা। এই বাক্সটা নীল রঙের আর ঢাকার রং ফ্যাকাশে লাল। ফ্র্যাঙ্গুইসকে ধন্যবাদ জানিয়ে একবার তাকে আরো বিচক্ষণ হওয়ার পরামর্শ দিলাম। তারপর অ্যাভিনিউ লুইসের বাড়ি থেকে বেরিয়ে এলাম। এরপর দেখা করি ডাক্তারের সঙ্গে, যিনি মসিয়ে ডেরওয়ার্ল্ডকে শেষবারের মতো পরীক্ষা করে দেখেছিলেন। তাকে মোকাবিলা করা আমার পক্ষে খুবই কষ্টকর বলে মনে হলো। বাকচাতুর্যে নিজেকে এমনভাবে সুরক্ষিত করে রেখেছিল যে সেই দুরূহ বুহ অতিক্রম করা খুবই কঠিন কাজ। তবে আমার ধারণা এক্ষেত্রে তার ভূমিকা যা হওয়া উচিত ছিল কার্যত ব্যাপারে তা হতে দেখা গেল না। আসলে মনে হয় এই কেসটার ব্যাপারে সে ঠিক নিশ্চিত নয়। এই কেসের ব্যাপারে বহু কৌতূহলদীপ ঘটনা ঘটে গিয়েছে। শেষ পর্যন্ত আমি তাকে মুখ খুলতে বাধ্য করি। তার পর্যবেক্ষণ হলো এইরকম। হঠাৎ এটা রেখে যাওয়ার লক্ষণ। এ এক ভয়ঙ্কর ভাবাবেগের অভিব্যক্তি। নৈশভোজের সময় প্রচণ্ডভাবে রেগে ওঠেন তিনি, আর তার মাথায় রক্ত উঠে যায়, আর প্রায় সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে থাকে। এই হলো আসল ঘটনা, বুঝেছেন? কিন্তু মসিয়ে ডেরওয়ার্ল্ডের মধ্যে সেরকম ভয়ঙ্কর ভাবাবেগের কথা তো আমি শুনিনি। না, তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে মসিয়ে সেন্ট এলার্ডের সঙ্গে প্রচণ্ড তর্কাতর্কি হয়েছিল। তা কেনই বা তিনি তর্ক করতে গেলেন? বাহ, তর্ক করবেন না। মসিয়ে সেন্ট এলার্ট একজন গোঁড়া ক্যাথলিক। চার্চ এবং স্টেটের প্রশ্নে তাদের বন্ধুত্ব ক্রমশ বিনিষ্ট হতে থাকে। এমন একটা দিন যায়নি যেদিন তাদের মধ্যে ধর্ম নিয়ে তিক্ততা সৃষ্টি হয়নি। মসিয়ে সেন্ট এলার্ডের কাছে বেরোলার্ড ছিলেন খ্রিস্ট ধর্মবিরোধী। এই এক অভাবনীয় ঘটনা আমার চিন্তার খোরাক জোগালো। ডাক্তার, আর একটা প্রশ্ন করতে চাই। চকলেটের মধ্যে মারাত্মক বিষ মিশিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা কি থাকতে পারে? তা সেটা সম্ভব হতে পারে, আমার অন্তত তাই মনে হয়। খাঁটি হাইড্রোসায়নিক অ্যাসিড যদি না বাষ্প হয়ে উঠে যাওয়ার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। একটা ছোট্ট গুলির মতো অনায়াসে গলা ধারণ করা যেতে পারে, যা চোখে নাও পড়তে পারে।
কিন্তু সেটা অনুমান করা যায় না। মরফিন কিংবা স্ট্রিকনিন ভর্তি একটা চকলেট। এইসব কথা বলতে গিয়ে তার মুখটা বিষাদে বিকৃত হয়ে উঠল। মসিয়ে পোয়ারো, আপনি অনায়াসে অনুমান করে নিতে পারেন। একটা কামড়ই যথেষ্ট। ধন্যবাদ ডাক্তার। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। এরপর কেমিস্টদের খোঁজ করলাম, বিশেষ করে অ্যাভিনিউ লুইসের পাড়ায়। পুলিশের পক্ষে এ কাজ ভালো বলতে হয়। একরকম বিনা ঝামেলাতেই আমার চাহিদা মতো প্রয়োজনীয় খবর পেয়ে গেলাম। আমার জ্ঞাতব্য বিষয় ছিল সংশ্লিষ্ট বাড়িতে কোনো বিষ সরবরাহ করা হয় কিনা। এ একজাতীয় চোখে দেওয়ার আই ড্রপ আর এই অ্যাট্রোপিন হলো এক ধরনের তীব্র বিষ। মুহূর্তের জন্য উল্লাসিত হয়ে উঠলাম, কিন্তু পর মুহূর্তেই আমার সেই উল্লাসে ভাটা পড়ে গেল এই ভেবে যে অ্যাট্রোপিন বিষের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় মিশে যাওয়া পচনশীল মাংসের মধ্যে, এবং আমার বিশ্লেষণের সঙ্গে এর কোনো মিল নেই। তাছাড়া প্রেসক্রিপশনটা বহুদিনের পুরনো এবং বহু বছর ধরে দু চোখে ছানি হওয়ার কষ্টে ভুগছিলেন মাদাম ডেরওয়ার্ল্ড। নিরুৎসাহ হয়ে ফিরে আসছিলাম, কেমিস্টের ডাকে ফিরে গেলাম। 1 মিনিট মুছিয়ে পড়ো। হ্যাঁ, এখন আমার মনে পড়েছে যে মেয়েটি সেই প্রেসক্রিপশনটা এনেছিল, একজন ইংরেজ কেমিস্টের কাছে যাওয়ার কথা বলেছিল সে। আপনি সেখানে চেষ্টা করে দেখতে পারেন। তাই করলাম। আর একবার আমার সরকারি পদমর্যাদা কাজে লাগালাম। মসিয়ে ডেরওয়ার্ল্ডের মৃত্যুর ঠিক আগের দিন তারা মিস্টার জন উইলিয়ামসনের প্রেসক্রিপশনে একটা ওষুধ সরবরাহ করেছিল। তবে তাই বলে এই নয় যে ওষুধটা তৈরি করতে হয়েছিল। স্রেফ ছোট ছোট ট্রিন ট্যাবলেট। সেই রকম ট্যাবলেট আমি দেখতে চাইলাম। আমাকে দেখালো সে ট্যাবলেটগুলো। দেখা মাত্র আমার বুকে ধরপড়ানি শুরু হয়ে গেল। ট্যাবলেটগুলো ঠিক চকোলেটের মতো। এগুলো কি বিষ? না মসিয়ে, এর প্রতিক্রিয়া কি হতে পারে বলতে পারেন? রক্তের চাপ কমিয়ে দিতে পারে। হার্টের কষ্টে এই ওষুধ দেওয়া হয়, এতে শ্বাসকষ্টের উপশম হয়। এতে আপনার এই দীর্ঘ অসংলগ্ন কথাবার্তায় আমার কোনো কাজ হচ্ছে না। আমি তাকে বাধা দিয়ে জিজ্ঞেস করি, এতে কি মুখ লাল হয়ে ওঠে? হ্যাঁ নিশ্চয়ই। আর ধরুন আমি যদি এই ছোট ট্যাবলেট 10টা কিংবা 20টা গলার ধারণ করি, তারপর কি হবে? এ ব্যাপারে অবশ্যই আমি আপনাকে কোনো উপদেশ দেব না। শুকনো গলায় উত্তর দেয় সে। তবু আপনি বলছেন এটা বিষ নয়। এমন অনেক জিনিস আছে যা বিষ বলা যায় না, কিন্তু মানুষ খুন করাতে পারে। আগের মতোই বলল সে। খুশি মনে সেই দোকান থেকে বেরিয়ে এলাম। এখন বেশ বুঝতে পারছি। অবশেষে ঘটনাটা যেন একটু নাড়াচাড়া করতে শুরু করেছে। এখন আমি জেনে গেছি এই অপরাধের ভিলেন জন উইলিয়ামসন। কিন্তু কি তার মোটিভ হতে পারে? বেলজিয়ামে সে এসেছিল ব্যবসার প্রয়োজনে। মসিয়ে ডেরওয়ার্ল্ডের সঙ্গে তার সামান্যই পরিচয় ছিল। সেই সূত্রে তার কাছে আশ্রয় প্রার্থী হয় সে। আপাতত দৃষ্টিতে তার মৃত্যুতে তার কোনো লাভ হতে পারে না। তাছাড়া ইংল্যান্ডে আমি খবর নিয়ে জেনেছি বেশ কয়েক বছর হার্টের অসুখে ভোগে সে। অতএব এ ধরনের কিছু ট্যাবলেট নিজের কাছে রাখার অধিকার তার আছে। তবু তা সত্ত্বেও কেউ হয়তো ভুল করে চকলেট ভর্তি বাক্সটায় ভুল করে খুলে ফেলে এবং আসল চকলেটগুলো সরিয়ে ট্রিনি ট্যাবলেটগুলো রেখে দেয়। এ ব্যাপারটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হলো। চকলেটগুলো বেশ বড় আকারের। 20 থেকে 30টা ট্যাবলেট সেই বাক্সে রাখা হয়েছিল। এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। কিন্তু কেই কাজ করল? বাড়িতে দুজন অতিথি ছিল। জন উইলসনের কাছে অপরাধ অনুষ্ঠানের সামগ্রী ছিল, আর সেন্ট অ্যালার্ডের ছিল মোটিভ। মনে রেখো বন্ধু, সে অত্যন্ত গোঁড়া প্রকৃতির লোক। ধর্মীয় মৌলবাদীর মতন গোঁড়া আর কিছু হয় না। এখন দেখতে হবে জন উইলসনের ট্রিনিটিন ট্যাবলেটগুলো তার হস্তগত করার কোনো উপায় ছিল কিনা। আরও একটা ছোট্ট ধারণা আমার মনে এসে গেল। আমার এই ছোট ধারণার নাম নিতেই তুমি হেসে উঠবে বন্ধু। তা হোক, তবু বলবো কেনই বা ট্রিনিটিনির খোঁজ করতে গেল? উইলসন ইংল্যান্ড থেকে যথেষ্ট পরিমাণ ওষুধ অবশ্যই সঙ্গে নিয়ে আসতে পারত। অ্যাভিনিউ লুইসের বাড়িতে আরেকবার ছুটতে হলো আমাকে। উইলসন তখন বাইরে বেরিয়েছিল, তবে তার ঘরের কাজের মেয়ে ফেলিসিকে দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে আমি তার কাছে খোঁজ করলাম মসিয়ে উইলসন কিছুদিন আগে তার ওষুধের বোতল হারিয়েছিল কিনা। আগ্রহ সহকারেই উত্তর দিল সে। কথাটা সত্যি। এর জন্য ফেলিসকে বদনাম দেওয়া হয়। ইংরেজ ভদ্রলোক ভেবেছিল বোতলটা হয়তো সে ভেঙে ফেলে।
এবং বলার প্রয়োজন মনে করেনি। অথচ ভাঙা দূরের কথা, সেই বোতলটা এমনকি স্পর্শও করেনি সে। নিঃসন্দেহে এই কাজটা কেউ করেছিল যার এই কাজে নাক গলানোটা খুব দরকার ছিল। তখন আমার যা জানার প্রয়োজন ছিল জানা হয়ে গেছিল, তাই আমি তাকে মাঝপথে থামিয়ে দিয়ে চলে এলাম সেখান থেকে। এখন আমার কাজ হলো আমার অনুমিত কেসের প্রমাণ করা। তবে আমি এও ভাবলাম সেটা খুব একটা সহজ হবে না। সেন্ট অ্যালার্ড যে জন উইলসনের ঘর থেকে ট্রিনিটিনির বোতলটা সরিয়েছিল, আমি নিশ্চিত হলে হবে কি, কিন্তু অন্যদের সেটা বিশ্বাস করানো খুবই কঠিন কাজ। আমাকে প্রমাণ দেখাতে হবে, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। হেস্টিংস, তুমি তো জানো এ ধরনের কেসে কত সমস্যারই না মুখোমুখি হতে হয় আমাদের। তাই খুনির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় আমাকে অপচয় করতে হলো। মাদাম মোয়াজেল মেসনারের সঙ্গে দেখা করতে চাইলাম, সঙ্গে সঙ্গে এলেন তিনি। তার কাছ থেকে মসিয়ে সেন্ট অ্যালার্ডের ঠিকানা চাইতেই লক্ষ্য করলাম তার মুখে চিন্তার ছাপ পড়তে দেখা গেল। কেন আপনি তার ঠিকানা চাইলেন বলুন তো? এর প্রয়োজন আছে মাদাম মোয়াজেল। এত সব বলা সত্ত্বেও তার সন্দেহ গেল না। অ্যালার্ডের ঠিকানাটা দেওয়ার অসুবিধে কাটল না। তিনি আপনাকে কিছুই বলতে পারবেন না। তার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। পৃথিবীর কারোর সাথে সেটা মেলে না। তার চারপাশে কী যে ঘটে যাচ্ছে খুব কমই তার চোখে পড়ে। তা সম্ভব মাদাম মোয়াজেল। তা সত্ত্বেও তিনি ছিলেন মসিয়ে ডেলওয়ার্ল্ডের পুরনো বন্ধু একজন। তাই আমার মনে হয় তিনি কিছু আমাকে বলতে পারেন অতীতের ব্যাপারে, পুরনো হিংসা বিদ্বেষের কথা, পুরনো প্রেম ঘটিত কোনো ব্যাপার। মেয়েটির মুখটা কেমন লাল হয়ে উঠল, ঠোঁট কামড়ালেন। আমি আপনাকে অনুরোধ করছি, এ কেসের ইতি এখানেই টেনে নিন। দেখুন মাদাম মোয়াজেল, কখনো কখনো কুকুরের পক্ষে অপরাধীর ঘ্রাণ খুঁজে বার করা মুশকিল হয়ে উঠতে পারে, কিন্তু একবার সেটা পেলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তা থেকে তাকে বিরত করতে পারে। অবশ্যই সে যদি ভালো জাতের কুকুর হয়। আর আমি মাদাম মোয়াজেল, আমি এরকুল পোয়ারো। তদন্তের ক্ষেত্রে আমি অত্যন্ত একটা ভালো জাতের কুকুর। কোনো কথা না বলে তিনি চলে গেলেন। কয়েক মিনিট পরে একটা চিরকুট লেখা ঠিকানা হাতে ফিরে এলেন। চিরকুটটা তার কাছ থেকে সংগ্রহ করে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে আমার জন্য অপেক্ষা করছিল ফ্র্যাঙ্কুইস। চিন্তিত হয়ে আমার দিকে তাকালো সে। মসিয়ে, কোনো খবর নেই? না বন্ধু, দেওয়ার মতন তেমন কোনো খবর এখনো পাইনি। বেচারা মসিয়ে ডেলওয়ার্ল্ড, দীর্ঘশ্বাস ফেলে বলল সে। তার মতো আমিও চিন্তা করতাম। তার চিন্তা করার সঙ্গে আমার যথেষ্ট মিল আছে। ধর্মযাজকদের আমি তোয়াক্কা করি না, তবে তাই বলে এই নয় যে এই নিয়ে বাড়িতে কোনো আলোচনা করেছি। সব নারী ধর্মপরায়ণ হয়ে থাকে, হয়তো সেটা শুভ লক্ষণ হতে পারে। মাদাম মোয়াজেল ভার্জিন তাদের ব্যতিক্রম নন। মাদাম মোয়াজেল ভার্জিন, তিনিও ধর্মভীরু, ধর্মে বিশ্বাসী নারী। প্রথম দিনে তার অশ্রুসিক্ত মুখে আমি সেটা লক্ষ্য করেছিলাম। আমি বিস্মিত। মসিয়ে সেন্ট অ্যালার্ডের ঠিকানাটা হাতে পেয়ে সময় নষ্ট করলাম না। আমি তার পাড়ায় এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তার বাড়িতে প্রবেশে ছলছুতো খুঁজতে থাকলাম। অবশেষে একদিন প্লাম্বারের ছদ্মবেশে ঢুকে পড়লাম তার বাড়িতে। তার শয়নকক্ষে গ্যাস সিলিন্ডার ছিদ্র দেখা গেছিল সেই সময়। অতএব গ্যাস লাইন মেরামত করার কাজে লেগে পড়লাম যন্ত্রপাতি নিয়ে। আমি তখন জেনে গেছি আমার অন্বেষণের ক্ষেত্র এখানে প্রস্তুত। নির্বিঘ্নেই সে কাজ সমাধা করা যাবে। আচ্ছা, আমি কি খুঁজছি জানি নিজেই সেটা ভালো করে জানি না। আমি বিশ্বাস করি না সেটা খুঁজে পাওয়ার সুযোগ পাবো কিনা। সেটা যে তার ঘরে রাখার মতন ঝুঁকি নেবে সেটা তো আমার মনে হয় না। তবু ওয়াশ স্ট্যান্ডের ওপর একটা কাপবোর্ড দেখতে পেয়ে আমি আমার আনন্দ আর চেপে রাখতে পারলাম না। সেই সঙ্গে সেটা খুলে দেখার লোভটাও সামলাতে পারলাম না। কাপবোর্ডের চাবি খোলার ব্যাপারটা খুব একটা কঠিন কাজ হলো না আমার কাছে। ডালা খুলে গেল নিমিষে। পুরনো বোতলে ঠাসা ছিল সেটা। কাপা কাপা হাতে এক এক করে বোতলগুলো নেড়ে ছেড়ে দেখতে থাকি। হঠাৎ আমি আপন মনে চিৎকার করে উঠলাম। বন্ধু, আন্দাজ করে দেখো কি কারণে আমি চিৎকার করে উঠেছিলাম। হ্যাঁ, তখন আমার কাপা কাপা হাতের মুঠোয় ইংলিশ কেমিস্টের লেবেল আঁটা একটা বোতল। সেই বোতলের ওপর লেখা ছিল ট্রিনি ট্যাবলেট। প্রয়োজনে একটা ট্যাবলেট সেবন করা যেতে পারে। মিস্টার জন উইলসন, কোনো রকমে আমি আমার ভাবাবেগ সংযত করলাম।
সেই বোতলটা পকেটস্থ করে কাপবোর্ডের ডালা আবার বন্ধ করে দিলাম। তারপর গ্যাসের ছিদ্র মেরামতের কাজে লেগে পড়লাম। তারপর আমি আমার বাড়ি চলে এলাম। তাড়াতাড়ি আমার নিজের দেশের ট্রেনে চেপে বসলাম। সেদিন মাঝরাতে ব্রাসেলসে এসে পৌঁছলাম। সকালে রিপোর্ট লিখছিলাম, সেই সময় একটা চিরকুট আমার সামনে এনে হাজির করা হলো। সেটা ছিল মাদাম ডেলওয়ার্ডের। বিন্দুমাত্র বিলম্ব না করে তিনি আমাকে অ্যাভিনিউ লুইসের বাড়িতে হাজির হতে বলেছেন। দরজা খুলে দিল ফ্র্যাঙ্কুইস। মাদাম লা ব্যারন আপনার জন্য অপেক্ষা করছেন। সে আমাকে তার অ্যাপার্টমেন্টের সঙ্গে করে নিয়ে গেল। একটা বড় আরাম কেদারায় বসেছিলেন তিনি। মাদাম মোয়াজেলের দেখা পেলাম না। বললেন বৃদ্ধা মহিলা। এইমাত্র আমি জানতে পারলাম আপনি আমার কাছে যে পরিচয় দেওয়ার ভান করেছিলেন আসলে আপনি তা নন। আপনি একজন পুলিশ অফিসার। হ্যাঁ, আমি তাই মাদাম। আমার ছেলের মৃত্যু কোন পরিস্থিতিতে হয়েছে সে ব্যাপারে আপনি তদন্ত করতে এসেছেন। হ্যাঁ, তাই মাদাম। আপনার তদন্তের কাজ কতদূর এগুলো বললে খুশি হব। মাদাম, আমার তদন্তের কাজ শেষ। আমার ছেলে? ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করা হয়েছে। আপনি জানেন কে তাকে খুন করেছে? হ্যাঁ মাদাম, কে তাহলে? মসিয়ে সেন্ট অ্যালার্ড। আপনি ভুল করছেন। এই ধরনের অপরাধ করার পক্ষে অযোগ্য মসি অ্যালার্ট। আমার হাতে প্রমাণ আছে। আপনাকে আমি আবার অনুরোধ করছি, দয়া করে আমাকে সব খুলে বলুন। এবার আমি তার কথা রাখলাম। সত্যের আবিষ্কার করতে গিয়ে ধাপে ধাপে আমাকে যেভাবে এগুতে হয়েছিল, খুঁটিনাটি সব বিবরণ আমি দিলাম তাকে এক এক করে। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলেন তিনি। শেষে মাথা নাড়লেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বললেন প্রায় সবই ঠিক, কিন্তু এক্ষেত্রে না। আমার ছেলেকে মসিয়ে সেন্ট অ্যালার্ট খুন করেনি, খুন করেছি আমি নিজে, তার মা হয়েও। এখন দেখছি আপনাকে ডেকে পাঠিয়ে আমি ভালোই করেছি। ঈশ্বরের অসীম দয়া যে কনভেন্টে ফিরে যাওয়ার আগে ভার্জিনা আমাকে বলে গেছে, সব শুনুন মসিয়ে পেয়ারো। আমার ছেলে ছিল শয়তান। ধর্মের ওপর, চার্চের ওপর অনেক অত্যাচার করেছে সে ছিল মস্ত অপরাধী, পাপী, পাপের জীবন কাটিয়েছে সে। নিজে ছাড়া অন্য আত্মাকে সে ধুলায় মিশিয়ে দিয়েছে। কিন্তু তার থেকেও আরও খারাপ কিছু দেখার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছিল। একদিন এক সকালে এই বাড়িতে আমি আমার ঘর থেকে বেরিয়ে এসে দেখি আমার পুত্রবধূ সিঁড়ির উপরে ধাপে দাঁড়িয়ে রয়েছে। সে তখন একটা চিঠি পড়ছিল। আরও দেখলাম আমার সেই ছেলে চোরের মতো তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। একটা দ্রুত ধাক্কা দিল, তাতেই পুত্রবধূ পড়ে গেল। মার্বেল পাথরে তার মাথাটা আছড়ে পড়ে। বাড়ির লোকজন যখন তাকে তুলে ধরে সে যখন মৃত। হ্যাঁ, আমার ছেলেই ওর স্ত্রীর খুনি। কেবল আমি, তার মা, শুধু এই খুনের কথা জানি। এক মুহূর্তের জন্য তিনি একবার চোখ বুঝলেন। আমার দুশ্চিন্তা, আমার দুঃখ যন্ত্রণার কথা আপনি কল্পনাও করতে পারবেন না মুশির। আমার তখন কি করার ছিল? তাকে পুলিশের হাতে তুলে দেওয়া ছাড়া? আমি নিজে তা করতে পারলাম না, জানি সেটা করাই এক কর্তব্য ছিল আমার। কিন্তু মা হয়ে কি কেউ তার ছেলেকে নিজের হাতে পুলিশের হাতে তুলে দিতে পারে? তাছাড়া আমার শরীরটা তখন দুর্বলই ছিল, তাই কেউ বা আমাকে বিশ্বাসই করবে। কিছুদিন থেকে আমার চোখের দৃষ্টি খুবই অবনতি হচ্ছিল, তাই তারা বলতে পারতো আমি ভুল দেখেছি। চোখে যখন ভালো দেখতেই পাই না তখন আমি ঠিক দেখতে পারি নাকি? তাদের কথায় বিরোধিতা করার মতো সাহস আমার হতো না তখন, তাই আমি মুখ বুজে চুপ করে থাকি। কিন্তু আমার বিবেক আমাকে শান্তি দিচ্ছিল না। আমার মনে হচ্ছিল চুপ করে থাকার অর্থ আমিও একজন খুনির শামিল। আমার ছেলে তার স্ত্রী অর্থের উত্তরাধিকারী হয়। সেই মোটা টাকা হাতে পেয়ে গাছের সবুজ পাতা গজানোর মতো সতেজ হয়ে উঠেছে সে। এখন সে মন্ত্রিত্বের পথ পেতে যাচ্ছিল। রাজ্যের প্রতি তার অত্যাচার দ্বিগুণ হয়ে যেতে মন্ত্রিত্ব পেল। বেচারি ভার্জিনী, কম বয়স, সুন্দরী, ধার্মিক, আমার ছেলের খুব ভক্ত ছিল। আচার্য নারীর প্রতি প্রভাব খাটানোর অদ্ভুত একটা ক্ষমতা ছিল তার। আমি দেখতে পাচ্ছিলাম ভার্জিনীকে
পুরোপুরি গ্রাস করার সময় এগিয়ে এসেছিল। ওকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। মেয়েটিকে বিয়ে করার মোটেই ইচ্ছে ছিল না তার। এমন একটা সময় এলো মেয়েটি যখন নিজেকে আর তার কাছে সমর্পণ করার জন্য তৈরি, তার জন্য সবকিছু করতে প্রস্তুত সে। তখন আমি দেখলাম আমার পথ পরিষ্কার। সে আমার ছেলে, আমি তাকে জীবন দিয়েছি। এই পৃথিবীর প্রথম আলো আমি তাকে দেখিয়েছি, তার জন্য আমি দায়ী। একটি মেয়েকে হত্যা করেছে, আর এখন আরেকজনের জীবন নষ্ট করতে যাচ্ছে সে। না, দ্বিতীয়বার আমি তার হাত রক্তে রঞ্জিত হতে দেব না। এই সব কথা ভেবে আমি মিস উইলসনের ঘরে গেলাম, ট্যাবলেটের বোতলটা নিলাম। একবার তিনি হাসতে হাসতে বলেছিলেন, একজন মানুষকে হত্যা করার পক্ষে এই ট্যাবলেটগুলো যথেষ্ট। তারপর স্টাডি রুমে যাই এবং টেবিলের ওপর রাখা বড় চকলেটের বাক্সটার ঢাকনা খুলি। তবে ভুল করে নতুন বাক্সের ঢাকনা খুলে ফেলি। টেবিলের ওপর অপর বাক্সটাও ছিল তখন, তার মধ্যে কেবল একটা চকলেট অবশিষ্ট ছিল। তাদের ব্যাপারটা সরলীকরণ হয়ে যায়। আমার ছেলে আর ভার্জিনি ছাড়া অন্য কেউ চকলেট খেত না। সেদিন রাতে ভার্জিনিকে আমার কাছে ধরে রাখবো ভাবলাম। আমার পরিকল্পনার মতন সব ঠিকঠাকভাবে ঘটে যায়। থামলেন তিনি, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আবার খুললেন। মসিয়ে পিয়ারো, এখন আমি আপনার হাতে বন্দিনী। ওরা বলে আমি নাকি বেশি দিন আর বাঁচবো না। ঈশ্বরের কাছে আমার কৃতকর্মের জবাব দিতে চাই আমি। পৃথিবীর সবার কাছেই আমি একই জবাব দিতে চাই। একটু ইতস্তত করে আমি বললাম, কিন্তু মাদাম, সেই খালি বোতলটা কি করেই বা সেটা মসিয়ে সেন্ট অ্যালার্ডের হেফাজতে গেল? তাহলে শুনুন মসিয়ে, তিনি যখন আমাকে বিদায় জানাতে এলেন, আমি তখন তার পকেটের ভেতরে সেটা চালান করে দিই। কি করেই বা সেটার হাত থেকে রেহাই পাবো জানতাম না। আমি তখন এতই দুর্বল হয়ে পড়ি যে আমি যেন এক পাও নড়তে পারছিলাম না। সেই খালি বোতলটা আমার ঘর থেকে আবিষ্কৃত হলে সব সন্দেহ আমার উপর পড়ত। সেই চিন্তায় আমি তখন ভয়ে শুকিয়ে যাচ্ছিলাম। বুঝলেন মসিয়ে? তাহলে এর থেকেই বুঝতে পারছেন মসিয়ে, সেন্ট অ্যালার্ডকে সন্দেহ করার কোনো যুক্তি নেই। এরকম একটা ব্যাপার আমি কখনোই স্বপ্নেও দেখিনি। আমি ভেবেছিলাম আমি তার পোশাকের মধ্যে সেই খালি বোতলটা দেখতে পেয়ে বিনা প্রশ্নে সেটা ফেলে দেবেন। আমি আমার মাথা নত করলাম। মাদাম, আমি সেটা উপলব্ধি করতে পারছি, উত্তরে আমি বললাম। আমার কণ্ঠস্বরে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, গলা একটুও কাঁপল না বলতে গিয়ে। এখন তার মাথাটা যেন অনেক উঁচু বলে মনে হলো আমার, যা আগে কখনো দেখিনি। আমি উঠে দাঁড়ালাম। মাদাম, আপনার দিন ভালো যাক এই কামনা করি। আমি আমার তদন্তের কাজ শেষ করেছি, আর অকপটে স্বীকার করতে বাধা নেই আমি ব্যর্থ হয়েছি। ব্যাপারটা এখানেই চাপা দেওয়া যাক। এক মুহূর্তের জন্য নীরব হলো পোয়ারো, তারপর শান্ত স্বরে বলল সে, 1 সপ্তাহ পরে তিনি মারা যান। মাদাম মোয়াজেল ভার্জিন নবরূপে দীক্ষিতা হলেন এবং নিজেকে আবরণে ঢেকে ফেললেন। এই কেসে আমি আমার সুনাম রাখতে পারিনি, কিন্তু এটা নেহাতি একটা ব্যর্থতা বই আর কিছু নয়। আমি তাকে বোঝাবার চেষ্টা করলাম। সেই পরিস্থিতিতে এছাড়া তুমি আর কী বা করতে পারো বলো? কি কথাই না বললে, মনে হচ্ছে যেন তুমি কিছুই দেখতে পাও না। কিন্তু আমি মনে করি আমি 36 গুণ মূর্খ। আমার ধূসর মস্তিষ্ক একেবারেই কাজ করেনি। সবসময় আমার হাতের মুঠোয় সত্যিকারের ক্লু ছিল, সেই চকলেটের বাক্স। তুমি দেখতে পাচ্ছ না? যার চোখের দৃষ্টি একেবারে স্বচ্ছ পরিষ্কার, সে কি ওই রকম একটা ভুল করতে পারে? আমি বেশ ভালো করেই জানতাম মাদাম ডেলওয়ার্ল্ডের 2 চোখেই ছানি পড়েছিল। তার অ্যাট্রোপিনের ফোঁটা ব্যবহার করাটাই আমাকে বলে দিয়েছিল চোখে তিনি ভালো দেখতে পান না। অতএব সেই ভুল হওয়াটা কেবল তার পক্ষেই স্বাভাবিক, অন্য কারণ নয়। আর সেই বাড়িতে কেবলমাত্র একজন মানুষই ছিলেন যিনি চোখে ভালো দেখতে পেতেন না বলে তিনি জানতেন না কোন বাক্সে কোন ঢাকনাটা লাগাতে হবে। সেই চকলেটের বাক্সটাই আমাকে তদন্তের কাজ করতে উৎসাহ দেয়।
কিন্তু তা সত্ত্বেও তদন্তের শেষ ধাপ পর্যন্ত আগাগোড়া কোনো সময় আমি সেটা সত্যিকারের গুরুত্ব ঠিক উপলব্ধি করতে পারিনি। আর সেই কারণেই আমার এই ব্যর্থতা। শুধু কি তাই, আরও আছে। আমার মনস্তত্ত্বে ভুল ছিল। মসিয়ে সেন্ট অ্যালার্ট যদি অপরাধী হয়ে থাকতো, তাহলে খালি বোতলটা সে নিশ্চয়ই নিজের কাছে রাখত না। তাই সেটা তারই হেফাজত থেকে পাওয়া গিয়েছিল বলে অবশ্যই ধরে নিতে হবে সে নিরপরাধ। মাদাম মোয়াজেল ভার্জিনির কাছ থেকে আমি আগেই জেনেছিলাম সে ছিল অন্য মনস্ক স্বভাবের মানুষ। যাই হোক, সব মিলিয়ে বলা যেতে পারে আমার জীবনে এ যেন এক দুঃখজনক ব্যাপার। কেবল তোমাকেই আমি আমার ব্যর্থতার কাহিনীটা শোনালাম। এর থেকে তুমি এখন অনায়াসেই ধরে নিতে পারো এই কেসে আমি খুব একটা ভালো ফল করতে পারিনি। একজন বৃদ্ধা মহিলা এমন সহজভাবে এবং বুদ্ধি ও চাতুর্যের সঙ্গে অপরাধটা করেছিলেন যে আমি এরকুল পেয়ারও সম্পূর্ণভাবে প্রতারিত। এটা এখন আর কোনো চিন্তার বিষয় নয়, ভুলে যাও সেটা, কিংবা মনে রেখো সেটা। আর কখনো যদি তুমি ভাবো যে আমি অতিশয় গর্ববোধ করছি, আমাকে আমার সেদিনের ভুলের কথাটা মনে করিয়ে দিও। হয়তো তার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এ প্রশ্ন একদিন না একদিন উঠতেই পারে। আমি আমার হাসিটা চেপে রাখলাম। প্রিয় বন্ধু, তুমি আমাকে চকলেট বক্সের কথা বলো, সেটা কি মেনে নেওয়া যায়? এ তো একটা দর কষাকষি ব্যাপার। হাজার হোক, পোয়ারোর কথায় একটা প্রতিফলন লক্ষ্য করা গেল। এ এক অভিজ্ঞতা। ইউরোপের নিঃসন্দেহে সেরা যার মস্তিষ্ক, সে আমি কি মহৎ কিছু করতে পারি? চকলেটের বাক্স, শান্ত স্বরে বিড়বিড় করলাম আমি। মাফ করো বন্ধু, কি যেন বললে তুমি? পোয়ারো তার শরীরটা বাঁকিয়ে আমার দিকে তাকাতেই কেন জানি না আমার হৃদয়, আমার বিবেক আমাকে যন্ত্রণা দিত। প্রায় তার হাতে আমার ভোগান্তি হয়, কিন্তু আমি, যদিও ইউরোপে আমার মস্তিষ্ক তার মতো অত সূক্ষ্ম নয়, তবু বলতে এতটুকুও দ্বিধা নেই যে আমিও তার মতো উদার হতে পারি। না, কিছু নয়, মিথ্যে করেই বললাম। তারপর আরও একবার পাইপে অগ্নিসংযোগ করলাম এবং নিজের মনে হেসে উঠলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারো গোয়েন্দা সিরিজের গল্প দ্য চকলেট বক্স। আজকের গল্পের সূত্রধর শুভঙ্কর আচার্য ও গল্প পাঠ ও হেস্টিংসের চরিত্রে আমি শুভম, এরকুল পোয়ারোর চরিত্রে রাজ চক্রবর্তী, ডাক্তারের চরিত্রে শুভঙ্কর আচার্য, ফ্র্যাঙ্কুইন্সের চরিত্রে ধীমান দত্ত, ভার্জিনির চরিত্রে সুস্মিতা সমাদ্দার, মাদাম লা ব্যারেনের চরিত্রে প্রিয়াঙ্কা পরমাণিক, কেমিস্টের চরিত্রে জয়পাল, ইংরেজ কেমিস্টের চরিত্রে দীপন। পোস্টার ডিজাইন শুভঙ্কর আচার্য এবং জয়পাল, ব্যাকগ্রাউন্ড মিউজিক জয়পাল। আজকের গল্পের সমগ্র পরিচালনা শুভঙ্কর আচার্য এবং জয়পাল। আজকের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটি লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং আরও নতুন ধরনের গল্প শুনতে দ্য স্টোরি স্টেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তবে দেখা হচ্ছে পরবর্তী গল্পে, আর ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর শুনতে থাকো দ্য স্টোরি স্টেশন।